খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। উনি খুব দুঃখ নিয়ে বলেছিলেন, রাজপথ না ছাড়লে বালুর ট্রাক দিয়ে কিভাবে আটকে ফেলা হয় আমার অফিস, আমার বাসা। উনি বলেছিলেন যে আমি বস্তির ছেলে মেয়েদের দিয়ে দল ভারী করার ব্যাপারে বিশ্বাসী নই, আমি চাই শিক্ষিত মেধাবী তরুণরা আসুক রাজনীতিতে। সামনের দিনের রাজনীতি আসলে কতটা বদলাবে, নাকি ঘুরে ফিরে আমরা সেই আবার আরেকটা মাফিয়াতন্ত্রের ভেতরেই পড়ে গেলাম? গত 15 বছরে যা হয়েছে, এটা তো আর গত 15 বছরে তো একদিনে হয়নি, 15 বছর সময় লেগেছে। এতটা সময় বাংলাদেশে আর কোনো গোষ্ঠী বা শাসক পাবে এটা আমি মনে করি না। রেভলিউশন, কাউন্টার রেভলিউশনের একটা পসিবিলিটি আছে, সেটা হতে পারে। অথবা যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয় সেটারও একটা সম্ভাবনা আছে। প্রাক্তন দলের অনেক ব্যবসায়ীর নাম বলতে পারি যারা শত শত কোটি টাকা লোন নিয়েছেন শেখ হাসিনার আমলে, যারা একদম হাসি খুশি ব্যবসা করেছেন শেখ হাসিনার আমলে। তাই কি? হ্যাঁ, সার্টেনলি, আপনিও চোখ মিললেই দেখতে পাবেন। বড় দুটো রাজনৈতিক দল, বিএনপিতে 3.something%, 3.3% নারী সরাসরি ইলেকশনের জন্য নমিনেটেড হয়েছে, আর জামাতে ইসলামের 0% নারী, একজনও নারী প্রার্থী নাই। সো এইরকম একটা ময়দানে স্বতন্ত্র একজন নারী প্রার্থী, তার লড়াইটা কি বহুমাত্রিক নয়? এক ধরনের নির্বাচনী আবহাওয়ার মধ্যে হচ্ছে এই মুহূর্তে দেশ। যদিও সংশয়ের কথা অনেকেই বলছেন, বিশেষ করে ভোটাররা এক ধরনের সংশয় দেখছেন, তারপরেও নির্বাচনের পথে, গণতন্ত্রের পথে যেতে হবে। রাজনীতিবিদদের প্রস্তুতি পুরোপুরি রয়েছে, তারাও চাইছেন একটা গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যেতে। সংশয় তাদের মধ্যেও আছে, তারপরেও চেষ্টাটা চলছে। আর সেই চেষ্টার অংশ হিসেবেই সবাই এই মুহূর্তে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা প্রচারে মাঠে রয়েছেন, কারণ দিন শেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা সবাই দেখতে চাই। সেই মাঠের একজনের সাথেই আজকে কথা বলবো, যিনি নির্বাচনী প্রচারে মাঠে থাকলেও এই মুহূর্তে আমার সাথে এখানে রয়েছেন, ভীষণ ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। রুমিন ফারহানা, আমি ফারহানা রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বতন্ত্র প্রার্থী বলতে হচ্ছে, কিন্তু আমি ফারহানা রহমান সাংবাদিকতা জীবনের প্রায় পুরোটা সময় ধরে আপনাকে জানি বিএনপির খুবই তেজোদীপ্ত একজন নেত্রী, সামনের সারির। যখন ভীষণ স্ট্রাগলিং পিরিয়ড পার করছে বিএনপি, তখন রুমিন ফারহানা ছিলেন। এখন রুমিন ফারহানাকে বিএনপির পরিচয় দেওয়া যাচ্ছে না, স্বতন্ত্র প্রার্থী বলতে হচ্ছে। কেমন লাগে পরিচয়? ভালো লাগে, নতুন পরিচয়, খারাপ লাগবে কেন? সত্যি কোনো খারাপ লাগা কাজ করে না? না, ভালো লাগছে। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি খুবই ফোকাসড একজন মানুষ, খুবই হার্ড ওয়ার্কিং, খুবই ডিসিপ্লিনড। সো এতদিন আমি এফর্ট দিয়েছি একটা দলের জন্য, এই দলটিকে আমি ভালোবেসেছি, কাজ করেছি। এখন এই একটা মাস আমি এফর্ট দিব আমার জন্য, দেখা যাক কি হয়। আপনার বহিষ্কার কি কোনো ধরনের আইওয়াশ? জোটকে খুশি করতে বা যাদের সাথে আসন ভাগাভাগি হচ্ছে তাদেরকে খুশি করতে এটা এক ধরনের আইওয়াশ? দিল্লি হনুজ দুরাস্ত, নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, আমি জিতি, দল ক্ষমতায় যাক, সো মেনি ইফস আর ইনভলভড হিয়ার। আমি কিভাবে এক কথায় উত্তর দিই বলেন? সময় বলবে। চুপি চুপি কথাবার্তা হয় নাই? একদম না। নো নেগোসিয়েশন? ফারহানার কোনো চুপি চুপি কথাবার্তা নাই, কোথাওই নাই। মানে এটা নিয়ে কোনো নেগোসিয়েশন নাই যে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি পরে নিব? না না না, একদম না। সেক্ষেত্রে দল আপনাকে যেভাবে প্রস্তুত করেছে বা যে রাজনীতি আপনাকে এই রুমিন ফারহানা তৈরি করেছে, সেই রাজনীতির বিরুদ্ধে কি আপনি দাঁড়ানো এখন? আমি একটা সকলের বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যে বাংলাদেশ কোনো বিশেষ মত, বিশেষ গোষ্ঠী, বিশেষ শ্রেণীর মানুষের হবে না, আপামর সকলের বাংলাদেশ। তো সেই স্বপ্নটা দেখতে তো আমি আগে যেমন দেখেছি এখনো দেখতে কোনো বাধা নাই। সো আমার মনে হয় না আমার আগের স্বপ্নের সাথে আমার এখনকার স্বপ্নের কোনো ক্ল্যাশ আছে। আমি যদি এটাকে অভিনয়ের সঙ্গে তুলনা করি, যারা খুব পারদর্শী অভিনেতা হন তারা কিন্তু ক্যারেক্টার আর্টিস্ট হতে চান, তারা শিল্পী হতে চান, নট যে একটা সুপার হিরো বা সুপারস্টার। আমার ক্ষেত্র হচ্ছে রাজনীতি। আমি জন্ম থেকেই রাজনীতিবিদ হতে চেয়েছি। সেই রাজনীতিবিদ হতে গিয়ে কখনো আমি দলের হয়ে লড়েছি, কখনো আমি দলের হয়ে সংসদে গিয়ে লড়েছি, কখনো হয়তো দল ছাড়া স্বতন্ত্র হয়ে লড়ছি। এগুলো ছোট ছোট এক একটা ঘটনা মাত্র, কিন্তু রাজনীতিবিদ হয়ে ওঠাটা একটা বিস্তৃত ক্ষেত্র। এই রাজনীতিবিদ হয়ে ওঠার
যে ক্ষেত্রটি, সেই ক্ষেত্রটি তো আপনাকে এখন কি একটা নতুন পরীক্ষার মধ্যে ফেললো না? আপনি একদিন আগে আমাকে বলছিলেন যে আমি আসলে এখন আরো অনেকের সাথে লড়ছি, আমি পুরো পলিটিক্সটার সাথে এখন লড়ছি। আপনার মনে আছে সেই কথা? আপনি কি আমি যদি আপনাকে বলি, আমি একজন নারী, একজন সিঙ্গল নারী, একজন অ্যাপারেন্টলি ইয়াং সিঙ্গল নারী, আমি কি পুরো সমাজের চোখ রাঙানোর বিরুদ্ধে দাঁড়াচ্ছি না? ওমেন উইথ আ ভয়েস ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি নিশ্চয়ই খনার কথা জানেন। খনার জিভ কেটে দেয়া হয়েছিল। একজন ভোকাল নারী এই সমাজে দাঁড়িয়ে থাকবে, তাই কি হয়? তো আমার লড়াইটা বহুমাত্রিক, আমার লড়াইটা বহুমাত্রিক। আমাকে এই সমাজের পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে লড়তে হয়, আমাকে রাজনীতির, যেটা ভীষণ রকম মেল ডমিনেটেড একটা ক্ষেত্র, একটা মেল ডোমেইন যেটাকে বলা হয়, সেটার চোখে চোখ রেখে আমাকে দাঁড়াতে হয়। এবং আপনি জানেন যে আমি দেখছিলাম আমাদের এইবার রাজনৈতিক দলগুলো যারা প্রত্যেকে পরিবর্তনের অঙ্গীকার করেছে, তার মধ্যে 50টা রাজনৈতিক দলের মধ্যে একটা হিসেব এসছে 30টা রাজনৈতিক দল কোনো নারী প্রার্থী দেয় নাই। আর বড় দুটো রাজনৈতিক দল, বিএনপিতে 3.something%, 3.3% নারী সরাসরি ইলেকশনের জন্য নমিনেটেড হয়েছে, আর জামাতে ইসলামের 0% নারী, একজনও নারী প্রার্থী নাই। সো এইরকম একটা ময়দানে স্বতন্ত্র একজন নারী প্রার্থী, তার লড়াইটা কি বহুমাত্রিক নয়? যে দল বা যারা পরিবর্তনের কথা বলল যে তারা সবকিছুই পরিবর্তন করবে, বিশেষ করে নারীর ক্ষেত্রে খুবই ভোকাল ছিল, এবং আমরা জুলাই অভ্যুত্থানে দেখলাম যে নারীরাই সামনের সারিতে ছিল, সেই নারীদেরকেই যদি সরিয়ে ফেলা হলো, তাহলে পরিবর্তনটা কোথায় আসলো, কার হাত ধরে আসলো বা কিভাবে আসলো? এবং এদের উপর আসলে আমি কি সামনের দিনে ভরসা করব যারা শুরুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করলো? আমি আপনাকে খুবই বিনীতভাবে একটা কথা বলি, পরিবর্তন না একটা গোষ্ঠী কখনো করে না। পরিবর্তনটা ব্যক্তি একটু একটু করে, ব্যক্তির কর্মের দ্বারা পরিবর্তন হয়। ধরুন এই যে আমি স্বতন্ত্র প্রার্থী নারী, এটাও তো একটা প্রতিবাদ, তাই না? এটাও তো একটা পরিবর্তনের ইঙ্গিত, তাই না? এটা তো একটা পরিবর্তন। সেই পরিবর্তনটা আসলে স্বতন্ত্র প্রার্থী নারী হিসেবে আমরা আগেও দেখেছি, অফকোর্স 18 নির্বাচনও ছিল, অফকোর্স দেখেছেন, কিন্তু এই যে আপনি পরিবর্তনের কথা বলছেন, কত শতাংশ নারী স্বতন্ত্র দাঁড়িয়ে যায়? আমরা এই প্রথম বোধহয় দেখলাম একটা শক্তিশালী রাজনৈতিক দলের বিরুদ্ধে খুব শক্ত ভয়েস নিয়ে দাঁড়িয়ে যাওয়া নারী। মানে এটা খুব সিগনিফিক্যান্ট প্রবীণ ফারহানা, কারণ আমরা কি করি, আমরা ক্ষমতাকে ভয় পাই। যে দলটা ক্ষমতায় আসবে বলে অধিকাংশ মানুষ মনে করছে বা তার কর্মী সমর্থক তো মনেই করছে, তার বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে আছেন। আমি আমার আগের প্রশ্নটা একটু ফেরত যাই। ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, আপনি আপনার সিটে জিতলেন, কতটা কঠিন হবে আপনার সামনের জীবন মনে করেন? না, কঠিন কেন হবে? কঠিন হওয়ার তো কোনো কারণ নাই। কারণ প্রথমত আপনি নারী এমপি হতে যাচ্ছেন, স্বতন্ত্র এমপি হতে যাচ্ছেন, আপনি আসলে বিশেষ আসন থেকে আসেননি, আপনি সরাসরি আসন লড়াই করেই এসছেন। সো কঠিন কি হবে না আপনার জন্য? কারণ আমরা জানি নারী এমপিদেরকে দিয়ে তো এমনিই অনেক জটিলতায় থাকেন নারী এমপিরা। আমি কেন এমপি হতে চাচ্ছি এবার, এই ব্যাপারে আমার স্পষ্ট ধারণা আছে। আমি এমপি হতে চাচ্ছি বিকজ আমার যেই দুটো উপজেলা, সেটা ভীষণ অবহেলিত। আমি এত অবহেলিত উপজেলা বাংলাদেশে আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নাই। এই দুটো উপজেলায় আমি যেই পরিবর্তনগুলো আনতে চাই, সেই ব্যাপারে আমার স্পষ্ট রোডম্যাপ আছে। এবং আমি হিসেব কষে দেখেছি, যেই পরিমাণ বরাদ্দ সরকারি তরফ থেকে আসবে, সেটা যদি এমপি চুরি না করে, এমপির সাগরেদরা চুরি না করে, ঠিকাদারও কিন্তু তখন চুরি করতে পারে না সেভাবে। আমি দেখছিলাম আপনার এই খবরটা, কিন্তু তখনই আমার মাথায় প্রশ্নটা এসছে, সেই চুরি ঠেকাবেন কিভাবে? ঠেকাবো, আমি চুরি তো করব না। আমি চুরি করলেই আমার সাগরেদ চুরি করবে, আমার সাগরেদ চুরি করলেই ঠিকাদার করবে। এটা তো একটা চেইন, মাথার পচন শুরু হয় মাথা থেকে। যখন একটা ইনস্টিটিউশনের হেড অনেস্ট থাকে, ট্রাস্ট মি ফারহানা, হ্যাঁ লোয়ার টিয়ারে হয়তো কিছু কিছু কারাপশন হয়, বাট র্যাম্পেন্ট কারাপশন বলতে যেটা বোঝায় যে একটা জিরো ডেভেলপমেন্ট, আমার এলাকায় জিরো ডেভেলপমেন্ট হয়েছে ইন লাস্ট 55 ইয়ার্স, এটা হইতে পারে না। 55 not 15। স্বাধীনতার পর না, স্বাধীনতার পর আপনি গেলেই বুঝবেন সেখানকার কি হাল।
সেখানকার কি হালত আপনি গেলেই বুঝবেন, ভয়াবহ অবস্থা। সো এটাকে ঠিক করার জন্য 5 বছর ইজ নট এনাফ, বাট আমি যদি শুরুটা করতে পারি, একটা দৃশ্যমান পরিবর্তন আমি আনতে পারবো। সো আমার বরাদ্দ এবং আরেকটা সরকারি দলের এমপির বরাদ্দ কিন্তু সমান। সেখানে কিন্তু আমার বরাদ্দ কাটার কারো কোনো এখতিয়ার নাই, পারবে না কাটতে। সো আমি কাজ করতে চাইলে কাজ করতে পারি। 1, 2 হচ্ছে পলিসি মেকিং এবং আইন প্রণয়ন। এই দুটোর অভিজ্ঞতাই তোমার আছে। আমি তো সংসদে ছিলাম এবং আমি একজন আইনজীবী, আমার 22 বছরের আইন পেশার অভিজ্ঞতা আছে। সো আমার মনে হয় না এগুলো কোনোটাই কোনো সমস্যা হবে। আচ্ছা, সেটা সমস্যা হবে না ধরে নিলাম। ওখান থেকে আপনাদের জোটের যিনি প্রার্থী, জামাতের যিনি প্রার্থী, আমরা জানি যে সবকিছু মিলিয়ে আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে পান ভোটারের চোখে? ভোটার আমাকে এত ভালোবেসে গ্রহণ করেছে, তার পেছনে কয়েকটা কারণ আছে। আমার বাবা 73 সালে ওই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের সেই লিগেসি টানছেন। একদম একদম। এবং জানেন, আমি বলবো, একটা মজার তথ্য আছে এখানে। আমার বাবা 73 সালে সেখানে নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে স্বতন্ত্র, এবং উনি জিতেছিলেন, কিন্তু উনি কাজ করতে পারেননি বিকজ ওখান থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে পরের দিন জিতিয়ে আনা হয়। এবং তাহেরউদ্দিন ঠাকুর বঙ্গবন্ধু হত্যার ওয়ান অফ দ্য অ্যাকিউজড। সো এই হিস্ট্রিটা সকলের মাথায় রাখা উচিত। যাকে আপনি চুরি করে জেতাবেন, সে আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে। সো আমরা আলাপ করছিলাম না যে কোনো পাপই কিন্তু নাথিং গোজ কর্মের ফলটা তাকে ভোগ করতে হবে, নাথিং গোজ আনপেইড। সো ওই একটা স্মৃতি আছে আমার এলাকার মানুষের। 2 হলো, আমি যখন সংরক্ষিত আসনের এমপি ছিলাম, আমার বরাদ্দ খুব কম ছিল, খুব কম। কারণ একজন নির্বাচিতর সাথে সংরক্ষিত ডিফারেন্সটা এখানে। আমি কোনো প্রকল্প নিতে পারতাম না, তার উপর আমি ছিলাম বিরোধী দলের এমপি। সো আমি ওই মন্ত্রণালয়গুলোতে গিয়ে তদবির করে প্রকল্প আনা, ওটাও আমার দ্বারা সম্ভব ছিল না। আমি যাইনি, একদিনও যাইনি মন্ত্রণালয়ে। তো ওই সময় আমি অল্প অল্প যে কাজগুলো করতে পেরেছি, মানুষ কিন্তু একটা ভাইব্রেশন পেয়েছে যে এতদিনে তো কিছু হচ্ছে। আপা তার এত অল্প বরাদ্দ দিয়ে যদি এটুকু করে, তাহলে আপা যদি পুরাপুরি নির্বাচিত হয়ে আসে, তাহলে আপা না জানি আরো কত করতে পারবে। আপনি কি নারী হিসেবে কোনো অ্যাডভান্টেজ, দল আপনার সাথে এক ধরনের বিট্রে করলো, সেটার কোনো অ্যাডভান্টেজ কি পাচ্ছেন না? আমাকে বহিষ্কার করার একটা অ্যাডভান্টেজ তো অফকোর্স আসছে। এবং আপনি ঠিক যে কথা দিয়ে শুরু করেছেন আজকে অনুষ্ঠান, একই কথা আমাকে রিপিটেডলি সব জায়গা থেকে শুনতে হয় যে 15 বছর তো আমরা আপনাকে দেখেছি, আমরা তো আর কাউকে দেখি নাই। আমরা হয়তো ধান খেতে লুকায় আসি, ওই ভিডিওটা যদি কোনোটা একটু মোবাইল চালাতে পারি আসতে, ওই তখন দেখতাম যে রুমিনাপা কি বলে। আর যে কথাটা আমি বলবো বলে থেমে গিয়েছিলাম, আমার বাবা ঠিক যেই বয়সে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন 73 সালে, এখন আমার ঠিক সেই বয়স। তার মানে তো নানা কিছুই আসলে আপনার ফরে, মানে আপনার পক্ষে। মানে আসলে আমার তো বলে না যে কোথাও না কোথাও প্রকৃতিতে একটা সাইন থাকেই। বিএনপি থেকে যে আপনাকে বহিষ্কার করা হলো, এটা কি আসলে রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি আসলে আপনি দলীয় শৃঙ্খলা ভাঙলেন সেটার শাস্তি? শৃঙ্খলা তো ভেঙেছি। আমি স্বতন্ত্র নির্বাচন করছি, আমি দলের প্রার্থীকে মেনে নেইনি, আমি স্বতন্ত্র নির্বাচন করছি। আর এটা তো আসলে আমাদের ইয়ের মধ্যেই আছে যে কেউ যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ইলেকশন করে, তখন তাকে বহিষ্কার করা হয়। তবে নর্মালি যেটা হয় যে আগে শোকজ করে, তারপর বহিষ্কার করে। বাট আমাদের ক্ষেত্রে আসলে শোকজ হয়নি, ডিরেক্টলি বহিষ্কার হয়েছে। এই যে আপনাকে বহিষ্কার করা হলো, এই বহিষ্কার করার পেছনে আর কোনো উদ্দেশ্য কি আছে? মানে এটি কি জোটের ভাগাভাগির, আসনের ভাগাভাগির একটা উদ্দেশ্য তো বটেই, কিন্তু অনেকেই বলছেন, অনেক রাজনীতিবিদ বলছেন যে আমরা আসলে দেখেছি, আমরা আসলে মাঠে কাজ করে দেখেছি যে আসলে যার জয়ের সম্ভাবনা বেশি তাকেই আমরা আসলে সেখানে সুযোগ দিয়েছি। এটার সাথে আপনি কতটা একমত? হতে পারে, সেটা তো আমি জানি না। কিন্তু আমার কাছে যতগুলো জরিপের রিপোর্ট, এগুলো তো আসলে যারা প্রার্থী হতে চায় তাদের কাছে, সবার কাছেই একটু খোঁজ করলেই পাওয়া যায়। আমাদের বিভিন্ন সংস্থা জরিপ করছে, বেসরকারি এবং সরকারি। সো ওই জরিপগুলোর ফলাফলে আমি ল্যান্ডস্লাইড ইয়েতে আছি, উপরে। না হলে আমি এত বড় ঝুঁকি কি করে নেই? আমার তো প্র্যাকটিসের ইনকাম ছাড়া তো আমার আর ইনকাম তো না, আমাকে তো অনেক টাকা ঢালতে হচ্ছে ইলেকশনে, তাই না? সো এটা তো একটা বড় স্টেক আমার জন্য, একটা বড় বাজি আমার জন্য। আমার পলিটিক্যাল ক্যারিয়ার বলেন, আমার ইকোনমিক
সিচুয়েশন বলেন, সবকিছু চিন্তা করে এটা তো একটা বড় বাজি। এই বাজিটা আমি শূন্যের উপর ধরে ফেলবো কিছু না বুঝেই। আর তাহলে দলের সাথে আসলে আপনার সমস্যাটা কি ছিল, যে কেন আপনি এই বাজিটা ধরতে গেলেন? মানে সংকটটা কোথায়? ভিন্নমত প্রকাশ, নাকি আরও নানা অভিযোগ যেগুলো আসে আপনার বিরুদ্ধে, সেটা যে আপনার সাথে পতিত সরকারের এক ধরনের যোগাযোগ ছিল, আপনার সাথে কোনো না কোনোভাবে আপনি কানেক্টেড ছিলেন, সেই অভিযোগগুলি মানে ঠিক কোন কারণে এতদিনের পরীক্ষিত একটা নেতাকে তারা এই সিদ্ধান্ত নিল, এবং নির্বাচনের সময় যখন তারাও জানে যে রুমিন ফারহানা মানে হচ্ছে ল্যান্ডস্লাইড বিজয়? পতিত স্বৈরাচারের সাথে কানেকশনটা কিরকম? আর তার সাথে আপনাদের মানে এটা নানা জায়গায় এসছে যে নানা ধরনের যোগাযোগ আপনাদের ছিল। কিরকম যোগাযোগ? কেন যোগাযোগ? আমার কি কোনো ব্যবসা আছে? আমার কি কোনো শত কোটি টাকার লোন আছে? থাকলে কি আপনি মনে করেন কেউ চুপ করে থাকতো? হ্যাঁ, কি যোগাযোগ আপনি বলেন আমাকে বুঝায়, আমি তো বুঝি নাই। আমি এই ধরনের নোংরা রিউমার শুনেছি, কিন্তু আমাকে তো সেটার জন্য বুঝতে হবে। ধরুন যে ইঙ্গিতটা দেয়া হচ্ছে সেটার জন্য তাহলে দেখাতে হবে এই সরকার থেকে আমি কোনো সুবিধা নিয়েছি কিনা, আওয়ামী লীগ সরকার থেকে আমি কোনো ব্যবসা নিয়েছি কিনা, আমি কোনো টেলিভিশনের লাইসেন্স নিয়েছি কিনা, আমি কোনো ইভেন আমার যে পত্রিকাটা সেটার লাইসেন্স, সেটার কিন্তু আমি গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট পাইনি এই 15 বছরে। হ্যাঁ, সো আপনাকে তো দেখাতে হবে যে আওয়ামী লীগ থেকে আমি এই সুবিধাটা পেয়েছি। তাহলে দলের সাথে আপনার সংকটটা কোথায়? ঠিক কোন অভিযোগ, কেন? আমাকে তো জানায়নি, জানালে আমি আপনাকে একদম খোলামেলা জানাই দিতাম। মানে আপনি একজন আপনি এই প্রশ্নটা করেননি দলকে যে কেন আমার বিরুদ্ধে এই মানে সিদ্ধান্ত নিতে হচ্ছে আপনাদেরকে, কেন আমি আসলে আমার প্রাপ্য পাবো না? না, এই প্রশ্ন আমি করিনি। এই প্রশ্ন আমি করিনি বিকজ আমার কাছে মনে হচ্ছে রিডান্ডেন্ট। দলের তো নিজের সুবিধা অসুবিধা বুঝে সিদ্ধান্ত নিতে হতে পারে, তাই না? এবং দল জোট করছে, জোটকে তো কিছু আসন দলকে ছাড়তে হবে। এখন ফরচুনেটলি আনফরচুনেটলি আমার আসন সেখানে পড়ে গেছে। সিম্পল। গল্পটা এতই সিম্পল? আমার কাছে এত সিম্পল, কারণ আমি জটিল করতে চাইলে জটিল করা যায়, কিন্তু জটিল করার মতন সময় আমার হাতে নাই। তাহলে বড় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে অভিযোগ যে তারা তৃণমূলের সাথে যোগাযোগ করে না, যারা উপরের দিকে থাকেন, সেন্ট্রালে যারা থাকেন, তারা আসলে তৃণমূলের সাথে যোগাযোগ করে না, তৃণমূলের চাহিদাকে আসলে তারা মূল্য দেন না, তৃণমূলের সাথে আসলে এই যে যখন নির্বাচন আসে তখন এই যে আসন ভাগাভাগি, জোট এবং আসন নিয়ে যে ধরনের নানা রকম টাকার খেলা হয়, সেগুলোর যে দায় সাধারণ মানুষ রাজনীতিবিদদেরকে দেন বা রাজনৈতিক দলগুলোকে দেন, আপনার এই ঘটনা কি তার একটা প্রমাণ? তা আমি বলতে পারবো না, এটার জন্য অনুসন্ধানী একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়? ডু ইউ ফিল, একজন সাধারণ মানুষ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয়? আমি শুধু জানি আমাকে নির্বাচনটা করতে হবে। আমি শুধু জানি নির্বাচনের আর 26 দিন বাকি। আমি শুধু জানি এই নির্বাচনে জিতবার জন্যে, সহি পথে জিতবার জন্যে, সোজা পথে জিতবার জন্যে, কোনো ব্যালট স্টাফিং না করে মানুষের ভোটে জিতবার জন্যে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, এবং আমি তার জন্য প্রস্তুত। রাজনীতিবিদের কোটা বাদ দিলাম, আমি যদি দলের নারী কোটায় আসি, সেই নারী কোটাতেও আমি যদি বলি বিএনপি আসলে কতটা মূল্যায়ন করলো তার নারী নেত্রীদেরকে, তার নারী কর্মীদেরকে, এবং যারা লম্বা সময় এই 15 বছর যুদ্ধে ছিল, যুদ্ধটা তারা চালিয়ে এসছে 15 বছর, সেখানে আসলে এই নারী নেত্রীর কতটা মূল্যায়িত হলেন? রুমিন ফারহানা বিএনপির একজন সিনিয়র নেতাকে রুমিন ফারহানা কতটুকু মূল্যায়িত হলো? আমি তো বহিষ্কৃত, আমি তো আর এই মুহূর্তে দলের না। আপনি তো বহিষ্কৃত বলছেন যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি মেনে নিচ্ছি, এটা দলের সিদ্ধান্ত, আমি শৃঙ্খলা ভেঙেছি, কিন্তু আমি যে কাজটা করলাম সে কোটায় আমি আসলে কিছু পেলাম না। কি করবো, কাঁদবো? Do you want me to cry? না, একদম না, কিন্তু এই রাগটা থাকা উচিত না রুমিন? আপনার কাজ আপনি করে যাবেন, ফল দেওয়ার মালিক আল্লাহ, ওটা আপনি পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। কিন্তু আপনি তো লড়ছেন তার বিরুদ্ধেই, সমান সমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন একই সাথে, মানে তখন লড়েছেন তার জন্য, এখন লড়ছেন নিজের জন্য, প্রতিপক্ষ সে। প্রতিপক্ষ শুধু সে কেন, প্রতিপক্ষ আরো রাজনৈতিক দল আছে ওখানে, জামাত আছে, এনসিপি আছে, আরো পলিটিক্যাল পার্টিজ ওখানে আছে। শুধু তার সাথে লড়ছে ব্যাপারটা তা না, আমি আমার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর সঙ্গেই লড়ছি। আচ্ছা, এখন আমি মানে বিএনপির কথা যদি বাদে দেই, অন্যান্য রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে নারীদের অবস্থানটা আসলে কোথায় দেখছেন? মানে আমার দুটা বড় রাজনৈতিক দল নারী নেতৃত্বেই চললো এত বছর, এখন হয়তো সেখানে পুরুষ নেতৃত্ব আসলো, এবং এই পুরুষ নেতৃত্ব আসার আগেও নারী নেতৃত্ব থাকার সময়টাতেও তো প্রমিস এসেছিল যে আমরা এবার আসলে অনেক কিছু করব। এই নির্বাচনে আসলে কতটুকু প্রভাব দেখলেন? মানে
খুব সিগনিফিকেন্ট কিছু কি আসলো? এটা তো আসলে আমি আমার আগের উত্তরেই বলেছি যে আমরা 30টি রাজনৈতিক দল একজনও নারী প্রার্থী দেয়নি। বড় দুটো দলের একজন 3%, একজন 0%-এ দাঁড়ায় আছে। সো আপনি আসলে কিভাবে বলেন? আর দুই হলো, নারীর জন্য একটা অনুকূল পরিবেশও আপনাকে তৈরি করতে হবে। সবাই যে আমার মতন টুথ অ্যান্ড নেইল ফাইট করতে পারবে এভরি সেকেন্ড এগেনস্ট এভরি অড, এই প্রত্যাশাটা আমরা না করি। যে সবাই ভীষণ রকম মানে লড়াই করে তার নিজের ক্ষেত্রটা বা নিজের পায়ের নিচের মাটিটুকুকে শক্ত করে ফেলবে, এটা আমার মনে হয় একটা টু মাচ এক্সপেকটেশন একজন নারীর কাছে। আমাদের পুরো সোসাইটিটাই ভীষণ রকম নারী বিদ্বেষী, পুরুষতান্ত্রিকের চেয়ে আমার মনে হয় নারী বিদ্বেষী। ধরুন একজন নারী, তিনি অভিনেত্রী হন, কিংবা তিনি রাজনীতিবিদ হন, খেলোয়াড় হন, কিংবা শিক্ষক হন, কিংবা তিনি সাংবাদিকতা করেন, তিনি যাই করুক না কেন, তাকে অ্যাটাকের কিন্তু একটাই ভাষা, এবং তাকে খুব কমন কিছু গালাগালির ভেতর দিয়ে তাকে চলতে হয়। আমাদের সমাজে একজন নারীর প্রমোশন বা উপরে ওঠা সবসময় মনে করা হয় যে এখানে কোনো অনৈতিক ব্যাপার লুকিয়ে আছে। একজন নারীর মেধা, শ্রম, শৃঙ্খলা, ডেডিকেশন, তার পারসিস্টেন্টলি তার গোলকে পারসু করার যে এবিলিটি, সেগুলোকে খুব ছোট করে দেখার একটা পুরাতন সংস্কৃতি তো আমাদের মজ্জায় মজ্জায়। আর এখন তো 5ই অগস্টের পর প্রেক্ষাপটটাই একদম বদলে গেছে, এবং এটা আপনারা যেমন দেখছেন আমরাও দেখছি, কিন্তু কি আর করা। না, এই যে বদলে যাওয়াটা, মানে আমরা তো ভেবেছিলাম যে ভালোর পথে বদলাবে, কিন্তু সেটা তার ভালোর পথে গেল না, সেটা আরো চাপের মধ্যে চলে গেল। সামনের দিকটাকে আপনি কেমন দেখতে পাচ্ছেন একজন রাজনীতিবিদ হিসেবে, একজন নারী রাজনীতিবিদ হিসেবে, অথবা একজন শুধুই নারী হিসেবে? কত কঠিন হতে যাচ্ছে, এবং আপনি আসলে আপনার ভোটারকে, সমর্থককে কোন বার্তাটা দিতে চান যে চুজ ইয়োর লিডার? দেখুন, আমি সবসময়ই নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি প্রার্থী খুব গুরুত্বপূর্ণ। আপনি কাকে চুজ করছেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আমার ভোটারদেরকে একটা কথা বলি যে আপনার একটা ভোট কিন্তু কয়েকশো কোটি টাকা দাম, কারণ আপনার এই ভোটটার উপর নির্ভর করবে আপনার, আপনার পরিবারের, আপনার এলাকার, আপনার সমাজের ভবিষ্যৎ। দেখুন, ভোট দিয়ে ভুল হলো, আবারও ভুল হলো, আবারও ভুল করলাম, এই করে 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 আজকে 55 বছরে আমি আমার দুটো উপজেলার হাল দেখতে পাচ্ছি। স্বাধীনতার 55 বছর আমি আমার উপজেলার হাল দেখতে পাচ্ছি। সো এই কথাগুলো আমি তাদেরকে বলি, এবং আমি তাদেরকে আরেকটা কথা বলি যে আমরা যারা জনপ্রতিনিধি, আমরা কিন্তু আজীবনের জন্য জমিদারি তালুক নিয়ে আসি নাই। আপনি যদি মনে করেন রুমিন ফারহানা পাশ করতে পারে নাই, প্লিজ আমাকে 5 বছর পর ভোট দেবেন না, এই ভুলটা করবেন না। একই ব্যক্তিকে মার্কার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, আপনি যদি ভুল ব্যক্তিকে বারবার বারবার আনতে থাকেন, তার একটা স্থায়ী ছাপ আপনার জীবনে, আপনার সন্তানের জীবনে, আপনার চারপাশে, আপনার সমাজে, সকল ক্ষেত্রে পড়বে। সেক্ষেত্রে এই যে আপনি বলছেন, আমার ভোটাররা কি প্রস্তুত দল আর মার্কার বাইরে যেয়ে আসলে কিছু ভাবতে বা ভোটটা দিতে? আমরা কিন্তু আমাদের মানুষকে আন্ডারমাইন করি। ফারহানা ওরা প্রস্তুত, আমি আমার এলাকায় দেখেছি। এবার কি সেই প্রস্তুতি দেখতে পাচ্ছেন নাকি? আমি তো সব কনস্টিটুয়েন্সি। না না না, আমি গত সময়গুলির কথা যদি ধরি, যে এবার কি সেই পরিবর্তনটা বিশেষভাবে লক্ষণীয়? 15 বছর বাংলাদেশে নির্বাচন হয় নাই। 15 বছর কিন্তু আমি ভোট চাইতে যাই নাই। সো আমি এটার উত্তর দেওয়ার জন্য পারফেক্ট মানুষ না। কিন্তু আমি গত 5 বছর আমার এলাকায় কাজ করেছি এমপি হিসেবে। তার আগে অবশ্য কাজ করেছি আমি একজন রাজনীতিবিদ হিসেবে, যে এটা আমার কনস্টিটুয়েন্সি হতে যাচ্ছে, আমার বাবার কনস্টিটুয়েন্সি। এভাবে আমি কাজ করেছি, বাট এখন তো আমি একদম ভোটের জন্য কাজ করছি। সো এখন এটা আমার কাছে খুব পরিষ্কার, মানুষ একদম পরিষ্কার। আজকাল কিন্তু আপনারা যতই যাই বলেন, এই ডিভাইসটা মোবাইল, তার যতই অডস থাকুক, অনেক অডস আছে ফারহানা, একদম মানুষকে সুইসাইড পর্যন্ত নিয়ে যেতে পারে এই মোবাইল, এটার অ্যাবিউজ এবং আদার্সের অ্যাবিউজের যে এফেক্ট আপনার উপর বা আমার উপর আসতে পারে। কিন্তু এটার যে ভালো দিক, সেটা হচ্ছে এটা মানুষকে অনেক সচেতন করে ফেলেছে, এখন অনেক সচেতন করেছে। তবে এই নির্বাচনে আমি কিছু জায়গায় এই ডিভাইসের কথা যেহেতু আসলো,
আমি এআই এর একটা ভয়াবহতা লক্ষ্য করি, এবং এটা প্রচারের ক্ষেত্রে এবং আদার সাইডকে ডিমিন করতে, আদার সাইডের অপপ্রচারে ব্যবহার করতে, তখন কিন্তু এই ডিভাইসটা অনেকে ব্যবহার করতে পারে। সো এটা একটা খারাপ দিক। আমরা যেমন ভোটারদের ক্ষেত্রে বলি যে তারা আসলে ইনফর্মড ডিসিশন নিতে পারে না, কারণ তাদেরকে আসলে প্রপারলি ইনফর্ম করা হয় না। তো তারা কোনো না কোনোভাবে আসলে প্রভাবিত হয়েই এই সিদ্ধান্ত নেন। এই যে ভোটাররা ইনফর্মড ডিসিশন নিতে পারছেন না, এই দায়িত্বটা আসলে কার নেওয়া উচিত, কার ইনফর্ম করা উচিত? রাজনৈতিক দল, সরকার, রাজনীতিবিদ? আমাদের পলিটিক্যাল কালচারটা আসলে কোথায় গেছে আপনি একটু চিন্তা করেন। আপনি বলেছিলেন না যে আওয়ামী লীগের সাথে আমার সম্পর্কের কথা। আমার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। রোজ গার্ডেনে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, আমার বাবা তাদের একজন। তখন বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক এবং আমার বাবা প্রথম সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। পরবর্তীতে সাধারণ সম্পাদক কে হবে এটা নিয়ে একটা ঝামেলা হয়, এবং আমার বাবা সহ মৌলানা ভাসানী ওনারা বের হয়ে যান, ন্যাপ তৈরি করেন। সো আমাদের আগের সরকারে যারা ছিল তারা কিন্তু আজকে যেমন মব হচ্ছে বা আজকে যেমন আমরা নানান জায়গায় বিশৃঙ্খলা দেখছি, 15 বছরে খুব সিস্টেম্যাটিকভাবে বিরোধী দলকে অপ্রেস করা হয়েছে। কিন্তু বিরোধী দলের টকশো তো আমি একা করিনি, বিএনপির আরো অনেক নারী নেত্রী করেছে। কজনকে কারাগারে যেতে হয়েছে শুধুমাত্র টকশো করার কারণে? আপনি আমাকে বলেন না, কার কার নাম আপনার চোখে ভাসছে আমিও জানি। তো তাদের কাউকেই কারাগারে যেতে হয়নি, কিন্তু আঙ্গুলটা উঠছে আমার বিরুদ্ধে। কেন 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 এই প্রশ্ন আমি আপনাকে করছি, আপনি আমাকে করছেন। অডিয়েন্সের কাছেই থাকলো, তারা ওনারা ঠিক করুক কেন। আচ্ছা, 1 2 হচ্ছে শেখ হাসিনার একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, বৈশিষ্ট্য। সেটা ওই আমাকে যিনি শেখ রুমিনুর রহমান নাম দিয়েছেন, প্রবাসী ইউটিউবার, উনিও বলেছেন ওনার এক ভিডিওতে যে উনি ওনার বাবার সঙ্গে যারা রাজনীতি করেছেন তাদের পরিবারে কখনো হাত দেন না। সো সেটার একটা বেনিফিট আমি পেতে পারি, যেহেতু আমার বাবা বঙ্গবন্ধুর সঙ্গে বা তারা একসঙ্গে রাজনীতি করেছেন। সো তার মেয়েকে শুধুমাত্র টকশো করার কারণে, যেখানে আরো 5 জন নারী নেত্রী টকশো করছে, তাদের কাউকে উনি জেলে নিচ্ছেন না, উনি কেন আমাকে নেবেন? কথা বেশি বলেন। আমি কথা বেশি বলি, হ্যাঁ, আমি আবার সত্য একটু বেশি, হ্যাঁ, একটু শক্তভাবে বলেন। শক্তভাবে সত্য বলি। হ্যাঁ, এটা আমাকে তোফায়েল আহমেদ সাহেব পার্লামেন্টে বলেছিলেন যে ওর গলাটা একটু কর্কশ। শুধুমাত্র গলা কর্কশ সেজন্য আপনারা আশা করেন যে শেখ হাসিনার উচিত ছিল আমাকে জেলে নেওয়া? কারণ আপনারা তো আসলে কোনো সুবিধা দেখাতে পারছেন না। আমি তো আমার দলের, মানে আমার ভূতপূর্ব দলের, প্রাক্তন দলের অনেক ব্যবসায়ীর নাম বলতে পারি, যারা শত শত কোটি টাকা লোন নিয়েছেন শেখ হাসিনার আমলে, যারা একদম হাসি খুশি ব্যবসা করেছেন শেখ হাসিনার আমলে। তাই কি? হ্যাঁ, সার্টেনলি, আপনিও খুব চোখ মিললেই দেখতে পাবেন। না, কিন্তু আমরা তো জানি সবাই খুব কষ্টের মধ্যে ছিলেন, সবাই নানা রকম, মানে তাহলে 5ই আগস্টের পর কি হলো যে সবাই বেশ তরতাজা হয়ে গেল? ব্যাপারটা তো আরো ফিশি। ওইদিকে আর না যায়েন না, কারণ আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে থাকেন তাহলে বলতে হবে তাহলে 5ই আগস্টের পর কোন আলাদিনের চেরাগ আসলো যে সবাই এত তরতাজা হলো? না, কিন্তু আপনি কি বলতে চান যে আসলে তারা এই ক্রাইসিসের মধ্যে ছিলেন? আমরা যে চান যে শেখ হাসিনার সময় অন্য দলের কেউ কোনো ব্যবসা বাণিজ্য করেনি, সবার অফিসে তালা ছিল? হ্যাঁ, মানে আপনার দলের লোকজনদের তো সেটাই ভাষ্য যে তারা সব সময় তারা অত্যাচারের মধ্যে ছিলেন। মানে আমি সাংবাদিক হিসেবে যতটা জানি যে তৃণমূলের কর্মীরা যতটা অত্যাচারিত ছিলেন। একদম সঠিক। তৃণমূলের কর্মীরা ভীষণ চাপে ছিল। তবে আমি যেহেতু এলাকায় পলিটিক্স করি, এলাকায়ও দলগুলোর মধ্যে ওরকম একটা আপোষ সমঝোতা 2 দলের মধ্যেই থাকে যে তোমরাও আমাকে দেখো, আবার তোমরা আসলে আমরাও তোমাকে দেখবো, এইভাবেই চলে। তাহলে এই যে আপনার যে কথায় কথায় তখন বলতেন যে আমাদের লাখ লাখ নেতাকর্মীরা হামলা মামলার শিকার, নেতারা বিশেষ করে যে কথায় কথায় জেলে যাচ্ছেন, এইটা কি আসলে ঠিক না? অবশ্যই ঠিক। আমাদের মানে কত % ঠিক? দেখুন, এই যে আমরা যখন বলতাম যে এত লক্ষ মামলা, এত লক্ষ আসামি, এটা তো একটা আমাদের ডেটাবেস আছেই, সেটার ভিত্তিতেই আমরা বলতাম। কিন্তু তাই বলে সকলের অফিসে তালা ঝুলেছে, ব্যাপারটা কি তাই?
সে সামথিং। না, আমি তো বললাম তার ব্যাপারটা কি তাই। তার মানে একটা মিলেমিশে ব্যাপার স্যাপার ছিল। আমি বলতে পারবো না সেটা, আমি জানি না, আমার ব্যবসা ছিল না, আমার কোনো কালেই কোনো ব্যবসা ছিল না, আমি একজন আইনজীবী, আমার ব্যবসা ট্যাবসা ছিল না কোনো কালেই। না কিন্তু আপনি তো তখন আইনের আপনার যে আমার চেম্বার 10 ছিল বছরের আপনার। আমার 10 বছরের একটা বিরাট গ্যাপ আছে আইন পেশায়। আমার অপরচুনিটি লস কি পরিমাণ আপনি ভাবতেও পারবেন না। আমি যখন রাজনীতিতে আসি 2012 সালে, আমার মান্থলি ইনকাম ছিল 2-2.5 লাখ টাকা। ওখান থেকে আমি জিরোতে আসি অলমোস্ট। 10 বছর আমি তেমন কোনো প্র্যাকটিস করি নাই। আমি রাদার লাস্ট 2 ইয়ার্স, 2.5 ইয়ার্স আমি প্র্যাকটিস করেছি ভালোভাবে। নির্বাচনে একটা শঙ্কা সাধারণ মানুষের মধ্যে দেখাই যাচ্ছে। সো প্রার্থী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আপনি সেই শঙ্কা দেখেন কিনা, আপনার ভোটারের মধ্যেও সেই শঙ্কা আছে কিনা, এবং ওভারঅল রাজনৈতিক পরিবেশের মধ্যে আসলে নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচনী প্রথম শঙ্কা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের থানাগুলো লুট হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রার্থীদের নিজেদের নিরাপত্তার জন্য নিজেরা গান চাইলে গান লাইসেন্স নিতে পারে। এগুলো ভালো বার্তা দেয় না। এটা মনে হয় যেন আমরা একটা জঙ্গলের শাসনে আছি, যে আপনার নিরাপত্তা আপনি, আমার নিরাপত্তা আমি, আরেকজনের নিরাপত্তা সে। এভাবে তো আসলে একটা রাষ্ট্র, একটা আধুনিক রাষ্ট্র তো এভাবে চলে না, তাই না? সো এইটা যখন উনি দেন, উনি একই সঙ্গে সরকারের সক্ষমতার অভাবকেও তুলে ধরেন, জনমনে আতঙ্ক তৈরি করেন, এবং যারা চায় যে নির্বাচনের পরিবেশটা বিঘ্নিত হোক, তাদের জন্য একটা অপরচুনিটি তৈরি করে দেন, সো দ্যাট তারা আসলে ওই সুযোগটা নেবে যে আইন শৃঙ্খলা বাহিনী তো অত সক্রিয় না, সো আমি যা করতে চাই আমি করতে পারবো হয়তো। এবং একই সঙ্গে পুলিশকেও তো আমরা সেভাবে অ্যাক্টিভ করতে পারি নাই। সেনাবাহিনী গত 2 বছর অলমোস্ট মাঠে আছে, দে আর অলসো ভেরি টায়ার্ড। তারাও, এটা কিন্তু তাদের কাজ না। রাস্তায় আইন শৃঙ্খলা ঠিক রাখার দায়িত্ব সেনাবাহিনীর না। হুম। সো এই সকল দিক বিবেচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় থ্রেট। 2 হচ্ছে কেউ যদি মনে করে যে 14, 18 বা 24-এ যেভাবে নির্বাচন হয়েছে, বিশেষ করে 18-তে, কারণ তখন সেটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছিল, সেভাবে আগের রাতে ব্যালট বাক্স স্টাফ করা বা আগের রাতেই কাজ করে ফেলা, এরকম যদি কেউ ভাবে, সেই জন্য আমাদের সরকারের যথেষ্ট সক্ষমতা এবং প্রস্তুতি আছে কিনা এই প্রশ্ন থাকবে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় না আছে। আপনার কাছে কি মনে হয়? যেমন ধরুন, এই যে আমি অস্ত্রের কথাগুলো বললাম, পুলিশের কথা বললাম, পুলিশ সক্রিয় হয়নি এখনো এই পুরোপুরি। কথার মাঝে একটা ছোট প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ফান কোয়েশ্চেন। আপনি অস্ত্র নেননি? না, আমি অস্ত্র নেইনি, আমি অস্ত্র নেইনি। তবে জানি না, মানে You don't 22 have any তারিখের gunman? পরে, হ্যাঁ, আমার কোনো গানম্যানও নাই। সো আমি জানি না 22 তারিখের পর নিতে হবে কিনা, বাট নিতে হলে নিতে হবে। ওকে, তা আবার সেই আইন শৃঙ্খলার প্রশ্নে ফিরি। হ্যাঁ। So, আপনার কাছে মনে হচ্ছে যে শঙ্কা আছে, সংখ্যা লেভেল প্লেইং ফিল্ড আসলে নেই এই মুহূর্তে? লেভেল প্লেইং ফিল্ড এই মুহূর্তে নাই, এটা আমি 22 তারিখের পর আরো ভালো বলতে পারবো। কারণ এর মধ্যে তো আমরা বিভিন্ন দলকে অভিযোগ তুলতে দেখছি যে সমান অবস্থান তারা পাচ্ছেন না। দেখুন, দলের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকবে, দলের একটা পলিটিক্যাল ন্যারেটিভ থাকবে, দলগুলো চাইবে ক্রমাগত সরকারকে চাপে রাখতে। সো এগুলোকে আমি বরং পলিটিক্যালি দেখতে, পলিটিক্যাল টুলস হিসেবে আমি দেখতে, মানে এখন পর্যন্ত আমি তাই মনে করি। বিকজ এখনো তো আসলে আপনার নির্বাচনী প্রচারণা শুরু হয় নাই, 22 তারিখ না আসা পর্যন্ত তো আপনি বুঝবেন না। তবে আমার এলাকায় যেটা হচ্ছে, যারা পদে আছে তারা হুমকি ধামকি দিচ্ছে ফোন করে করে আমার নেতাকর্মীদেরকে, যে বিএনপি যদি ক্ষমতায় আসে তখন দেখবা কি করি, এই ধরনের কথাবার্তা তারা বলছে। আমি আশা করব যে দলের একদম টপ থেকেই এই ব্যাপারে সতর্ক করা হবে নেতাকর্মীদেরকে, কারণ আমি তো এগুলো যদি বাইরে, মানে ক্রমাগত তো আসবে মিডিয়াতে, এরকম ভয় ভীতি যদি দেখায় আমার নেতাকর্মীকে, এই কথাগুলো তো আর চাপা থাকবে না। সো এটা দলের ইমেজের জন্য খুব ভালো হবে না। তার মানে বিএনপি আপনার প্রতিপক্ষ
আমার প্রথম প্রশ্ন। না, বিএনপি আমার প্রতিপক্ষ না। না, আমার- তারাই মনে করছে আমার যে প্রতিদ্বন্দ্বী। রুমিন ফারহানাকে ঠেকাও। আচ্ছা, এটা তো প্রত্যেক প্রার্থী চেষ্টা করবে আরেক প্রার্থীকে ঠেকাতে। এখন অন্য প্রার্থীর সাথে দল আছে, আমি স্বতন্ত্র, এই যা পার্থক্য। সেক্ষেত্রে আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে নির্বাচন কমিশন, মানে নির্বাচনটা তো অনুষ্ঠিত করবে আসলে নির্বাচন কমিশন, সরকার এবং নির্বাচন কমিশন, এই দুটি অংশকে সমান প্রস্তুত দেখেন কিনা নির্বাচনের জন্য, এবং একই সাথে গণভোটের চাপ যেখানে আছে? এই নির্বাচনটা আসলে অনেকগুলো কারণেই খুব চ্যালেঞ্জিং হবে। এটা নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। সুতরাং একদম প্রথমেই ওনাদেরকে একটা বড় নির্বাচন দিয়ে শুরু করতে হচ্ছে। সো আমি যেহেতু জানি না যে তাদের অভিজ্ঞতা কেমন, এর আগে যেহেতু কোনো নির্বাচন ওনারা করেন নাই, সো এত আহ, আগে আমার ওনাদের ব্যাপারে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। আর সরকারের সক্ষমতার প্রশ্ন তো আমরা এতক্ষণ ধরে আলোচনাই করলাম। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আসলে আপনি কি দেখেন যে তারা, মানে এখান তো স্টেক হোল্ডার আসলে রাজনৈতিক দলগুলো, তো এই সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি তাদের কর্মকাণ্ড কেমন দেখেন, যে একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির জন্য তারা কি কি করছেন? এমন কোনো মানে পদক্ষেপ আমার চোখে পড়েনি কোনো দলের তরফ থেকেই এখন পর্যন্ত। এবং আমার মনে হয় যে দলগুলো যদি তাদের ইমেজ ঠিক রাখতে চায়, সকল দলের কথা আমি বলবো, তারা যেন নির্বাচনী আচরণবিধি যেন তাদের নেতাকর্মীরা ফলো করে, সেটা জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, কিংবা অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে, আমি সকলকেই এটা বলবো যে তাদের নেতাকর্মীরা যেন নির্বাচনী আইন আচরণবিধি ফলো করে। গণভোট নিয়ে একটা বড় আলোচনা চলছে, এই গণভোটটা নিয়ে মানুষের মধ্যে কতখানি আগ্রহ দেখছেন? আমি গণভোটের ব্যাপারে আমার এলাকায় অন্তত একেবারেই কোনো আগ্রহ দেখছি না। ওরা জানেও না, অ্যান্ড দে আর নট এট অল কনসার্ন। দেখুন, আমি তো অনেক বছর আমার এলাকাতে কাজ করছি। আমার ভোটারদের প্রাথমিক চাওয়াটা একেবারে বেয়ার মিনিমাম যে আমাদেরকে একটু ভালো রাস্তাঘাট দেন। মানে আমাদের এলাকার অবস্থা যে কিরকম আমি জানি না, আপনি ব্রাহ্মণবাড়িয়া গেছেন কিনা রিসেন্টলি? গিয়েছি, রিসেন্টলি যাওয়া হয়নি, অনেক বছর। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা, ভেঙে কিছু নাই। আর বিশেষ করে আমার দুটো উপজেলায় কোনো কাজই হয় নাই। সো ওদের এটা হচ্ছে একেবারে ভেরি বেয়ার মিনিমাম চাওয়া। এটাই, আমি যেই ইউনিয়নেই যাই, আমার তো 19টা ইউনিয়ন, আমি বিজয়নগরের দুটো ইউনিয়ন ছাড়া সরাইল আশুগঞ্জে আমার যেই ইউনিয়নগুলো আছে 17টা ইউনিয়ন, তাদের একটাই চাওয়া যে আমাদের রাস্তাঘাটগুলো একটু ঠিক করেন। আমাদের অসুস্থ রোগী, প্রসূতি মা, বয়স্ক বৃদ্ধ বাবা মা, আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে এইটা। আর দুই হচ্ছে, যেটা আমি আমার ভোটারদেরকে অ্যাওয়্যার করি, যে সরকারি স্বাস্থ্যসেবা এটা আপনার মানে সাংবিধানিক অধিকার, এটা আপনার মৌলিক অধিকার। হ্যাঁ, সো এই যে আপনি এই স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন, আপনি ডাক্তার পাচ্ছেন না, আপনি ওষুধ পাচ্ছেন না, যে কারণে আমি সবসময় একটা ওয়াদা করি যে আমি যদি এমপি হই, ওই এলাকার নির্বাচিত এমপি, আমার প্রাথমিক চিকিৎসা আমার এলাকার স্বাস্থ্যকেন্দ্র থেকে হবে। এবং ফারহানা, আমি বিশ্বাস করি আমি যখন ওখানে রেগুলার ট্রিটমেন্ট নেব, অটোমেটিক্যালি ওই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার উপস্থিত থাকবেন, কারণ এমপি রেগুলার আসে। ওষুধ অ্যাভেলেবল হবে, কথায় কথায় মেশিন নষ্ট বলতে পারবে না। আমি এত দুর্দশাগ্রস্ত একটা এলাকা থেকে নির্বাচন করছি। তাহলে রুমিন ফারহানা তার ইশতেহারে ঠিক কি কি রেখেছেন যেটা ওই দুই উপজেলার মানুষটার জীবন বদলে দিবে? আমি আপনাকে ডিটেলসে তো এখানে বলবো না, বাট আমার এই ইশতেহারের মধ্যে না, আমি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর প্রতি সহিংসতা রোধ, পারিবারিক সহিংসতা বিশেষ করে কি করে সেটাকে কমিয়ে কঠিন আনা কঠিন যায়। শব্দ রুমিন ফারহানা, কারণ ওই গ্রামের ওই যে যার ডোবার মধ্যে যার স্কুল আছে সে নারীর প্রতি সহিংসতা বুঝবে না। আমি জানতে আমি চাই, তাকে ওই ভাষায় বলি না। আমি জানতে চাই ওই মানুষটা কিভাবে আপনাকে কাছে পাবে, আমি এমপি কে কাছে পাবো, কিভাবে সে নিশ্চিত হবে যে আমি রুমিন ফারহানাকে ভোট দিলে রুমিন ফারহানা আমি যখন অত্যাচারিত হব আমার পাশে দাঁড়াবে? আই এম জাস্ট আ কল অ্যাওয়ে। আমি একটা ফোন কলের দূরত্বে থাকি। আই এম জাস্ট আ কল অ্যাওয়ে। এবং প্রতি সপ্তাহে 2 দিন, শুক্র শনি, কারণ আমাকে বাকি 5 দিন কোর্ট করব আমি। সো বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমি এলাকায় থাকবো। সো আই এম ভেরি মাচ অ্যাভেলেবল। এবং আমি যেহেতু একজন আইনজীবী, সো আপনি যেই প্রশ্নগুলো করছেন নারীর প্রতি সহিংসতা এবং অন্যান্য, সেগুলো কিন্তু আমার কর্মক্ষেত্র, আমার ডোমেইন।
সো আমার জন্য অনেক সহজ হবে সেগুলো নিয়ে কাজ করা। আচ্ছা রুমিন ফারহানা, একটা জিনিস একটু জানতে চাই যে ধরেন আপনি তো বিএনপির এগেনস্টে দাঁড়িয়ে গেলেন, আপনার এত বছরের দল, কিন্তু যে ভোটারটা আপনার ব্রাহ্মণবাড়িয়ার 2-এ সে বিএনপিকে ভোট দেয়, বিএনপিকে চায়, সে রুমিন ফারহানাকে কেন বাঁচবে? মানে আপনার ম্যাজিকটা আসলে কি? বাবা রুমিন ফারহানাকে আমি কেন ভোট দিব? রুমিন ফারহানাকে আমার মানুষ যা বলে, আমার ভোটাররা যা বলে, আমি সেটাই আপনাকে বলি। আমার ভোটাররা প্রথমে বলে বেডি সৎ, বেডি এলে কামইব। হ্যাঁ, তো বেডি সৎ এটা কেমনে? 3.5 বছর বেডির জল্প অল্প বরাদ্দ ছিল, বেডি এটা দিয়ে চেষ্টা করছে। এইবার যদি আসে বেডি কাম করবে, 1। 2 হলো ওরা আমার কাছে নিরাপদ বোধ করে এ কারণেই 5ই অগস্টের পর, আমি কিন্তু একজন আইনজীবী, হুম, আমাদের পদধারী ছোট ছোট পদধারী লোকাল লিডার যারা ছিল 5ই অগস্টের পর বেসুমার মামলা বাণিজ্য করেছে, বেসুমার। নিরীহ লোককে ধরে বলেছে টাকা দাও নাহলে মামলায় নাম দিব। আবার বেসুমার টাকা খেয়ে যারা সত্যি সত্যি হয়তো কোনো ফৌজদারি অপরাধে যুক্ত ছিল, বিএনপির নেতাকর্মীদেরকে টর্চার করেছে, তাদের নামটা বাদ দিয়েছে। এই মামলা বাণিজ্য আমার এলাকায় হয়েছে। তারা বিশ্বাস করে রুমিন আপা তো এটা করে নাই। তারা বিশ্বাস করে রুমিন আপা বালুর ব্যবসা করবে না, করে নাই, 15 মাসে করে নাই। রুমিন আপা মাটি কাটার ব্যবসা করবে না, করে নাই। রুমিন আপা আমার ছোট্ট ব্যবসাটা, দোকানটা নিয়ে রুমিন আপার কর্মীরা খেয়ে ফেলবে না, দখল করবে না। কারণ তারা একটা ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে 15 বছর গেছে একভাবে, আরেক ভয়াবহতার মধ্যে তারা 5ই অগস্টের পর গেছে। সকল দিক বিবেচনায় আপনি তো এমন একজনকে অভিভাবক হিসেবে চাইবেন যিনি সৎ হবেন, যার কাছে আপনি এবং আপনার এলাকা নিরাপদ হবে, যিনি কাজ করতে চান এবং কাজ করবেন, যিনি পরিশ্রম করেন এবং যিনি এলাকার মানুষের পাশে থাকেন। আমি যেহেতু আমার সাথে লোকবল, মানে ওই সময় কেউ তো বেরই হয় না, আমি লোকবল পাবো কোথায়? সো আমি আর আমি একা, আমি আর আমি, সো আমি আর আমার যেটুকু সাধ্য অবস্থান নেয়া, বসে পড়া, সেটা আমি করেছি। সো এগুলোকে আমার এলাকার মানুষ দেখেনি, দেখেছে তো। আর কারা কারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলেছে, ব্যবসা করেছে, এলাকায় থেকেছে, প্র্যাকটিস করেছে, এটা তো তারা জানে, তারা দেখেছে। সো দে ক্যান ক্লিয়ারলি কম্পেয়ার। মানুষকে আন্ডারমাইন করাটা খুব বোকামি, মানুষ খুব ভালো বোঝে। সততার একটা আওয়াজ আছে, এটা সবাই শুনতে পায়, বুঝতে পারে। তো সেটাই আপনাকে আসলে এই নির্বাচনের মাঠে জিতিয়ে নেবে। নিশ্চয়ই। আমরা যেহেতু ইশতেহার নিয়ে কথা বলছিলাম এবং আপনার আসন নিয়ে কথা বলছিলাম, হলফনামায় একটু আসতে চাই, কারণ শুরুতে একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আমি করেছিলাম, সেটা সূত্র ধরে একটু হলফনামায় আসতে চাই। আমরা জানি যে আপনার প্রায় 6টা ফ্ল্যাট আছে, আপনি বলেছেন হলফনামায়, আপনার 5 কাঠা জমি আছে চট্টগ্রামে, আপনার একটা চেম্বার আছে, এবং আপনার এর আগের আমরা নির্বাচনে আপনি যে নগদ টাকার কথা বলেছিলেন সেটা বেড়েছে এবার। তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে এই সম্পদগুলো কি সত্যি সম্পদ, নাকি আসলে সবাই যেরকম কিছু বললাম বেশিটা বললাম না সেটার সাথে মিল আছে সেই কথাটার আমার সাথে? ট্যাক্স ফাইলেও একই সম্পদ দেখানো। আচ্ছা, এখানে যে 6টা ফ্ল্যাটের হিসাব, এই 6টা ফ্ল্যাট আমি আমার বাবা এবং মায়ের কাছ থেকে পেয়েছি। এখন যে অ্যাপার্টমেন্টে আছি সেটা নিয়ে 6টা, আর আমার বাবার কাছ থেকে আমি লালমাটিয়াতে ওই একটা ছোট ল্যান্ড ছিল, সেটা ডেভেলপারকে দিয়ে 5টা অ্যাপার্টমেন্ট এসছে। এগুলো আমার মার কাছ থেকে ছিল, মার থেকে আবার আমার কাছে এসছে। সো এগুলো সবই ইনহেরিটেড প্রপার্টি, এই ফ্ল্যাটটা এগুলো সব ইনহেরিটেড। 5 কাঠা চট্টগ্রামে যেটা, সেটাও ইনহেরিটেড, আমার বাবার, ওটা আমি ইনহেরিট করেছি। চেম্বারটা শুধু আমি নিজেরটা নিজে করেছি। আর নগদের কথা যেটা বলছেন, যে নগদ আমার এই আগের হলফনামার থেকে এই হলফনামায় বেশি, হ্যাঁ, বিকজ আমি তো 10 বছর প্র্যাকটিস করি নাই। এরপর আমি একটু আগে আপনাকে বলছিলাম যে গত 2-3 বছর ধরে আমি আবার প্র্যাকটিস করছি। সো সেই প্র্যাকটিস থেকে তো আয় হচ্ছে, গত 2-2.5 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। সো ওই টাকাটা এসে জমেছে, and I'm a good lawyer, by the way. নিশ্চিতভাবে আপনি ভালো বলেন, সো নিশ্চিতভাবে। কিন্তু ওই যে অভিযোগটা আওয়ামী লীগের সময় আপনি থেকে দেখেন না যে কোনটা আওয়ামী লীগ করেছে, তাহলে আমার পক্ষে না, উত্তর দেওয়া সহজ হবে। আপনি ফ্ল্যাট পেয়েছেন, জায়গা পেয়েছেন, ওটা তো বাবার কাছ থেকে, মার না কাছ না না থেকে। আওয়ামী লীগের কাছ থেকে আপনি ও আচ্ছা, আপনি যে ফ্ল্যাটের মানে কি জায়গার কথা বলছেন, হ্যাঁ, প্লট পূর্বাচলে, পেয়েছেন, প্লট পেয়েছেন, হ্যাঁ। ওটা তো আমি একদিনের মাথায় আমার চিঠিটা প্রত্যাহার করি। দেখুন, ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশনের শক্তি কতটুকু। এক সময় আওয়ামী লীগ আমার প্লটের প্রচারণা চালাতো, এরপর জামাত আমার প্লটের প্রচারণা চালিয়েছে,
এখন হয়তো বিএনপি বোধ হয় না, কারণ বিএনপি জানে ব্যাপারটা। তো আমি কিন্তু একদিনের মাথায় আমার সেই আবেদন প্রত্যাহার করি। তো শেখ হাসিনা চাইলেও আমাকে প্লট দিতে পারবেন না, কারণ আমি তো আবেদনই প্রত্যাহার করে ফেলেছি। আমি তো বলে দিয়েছি আমার প্লটের দরকার নেই। আমি প্লটের আবেদনটা করেছিলাম, আমি আমার নেতা কর্মী সমর্থক ভোটারদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জানিয়ে আমি আমার আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি। এটা তো একটা সরকারি নথি, এই নথিও কিন্তু আমি পাবলিক করেছি, কিন্তু ওটা মানুষের পছন্দ হয়নি বিকজ একটা ওম্যান উইথ আ ভয়েসের ভয়েস যদি কোনোভাবে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি আবেদন করলেন কেন? বিরাট অন্যায় করেছি, কিন্তু আমি তো সেটা প্রত্যাহার করেছি, সেটা তো বিরাট ভালো কাজ করেছি, সেটা কেন বলেন না? আবেদন করেছি, that proves that I am a human. মানুষ ভুল করে, কিন্তু আমি যে প্রত্যাহার করেছি একদিনের মাথায়, that proves that I am a good human. আমি একদিনের মাথায় সেটা প্রত্যাহার করে ফেলেছি। আচ্ছা, এই যে গুড হিউম্যানের কথা আসলো, আমরা 5ই আগস্টের পর দেখলাম যে আবার সেই পরিবর্তনের কথা, গুড রাজনীতির কথা, ভালো রাজনীতির চর্চার কথা বললাম, সেটার তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা সেই আবার ঘৃণার চাষ, সেই দায়ে চাপানোর সংস্কৃতিতে থেকে যাচ্ছি। তাহলে রাজনীতিবিদরা গুড হিউম্যান হওয়ার চেষ্টা করছেন, কিন্তু গুড রাজনীতিবিদ হচ্ছেন না কেন? কেন এখনো দায়ে চাপানোর রাজনীতি করে যাচ্ছেন, বিদ্বেষের রাজনীতি করে যাচ্ছেন, ট্যাগিংয়ের রাজনীতি করে যাচ্ছেন? দেখুন, রাজনীতিটা কাদের হাতে, এটা খুব গুরুত্বপূর্ণ। এক, রাজনীতি থেকে আপনি কি চান, আপনার লক্ষ্য কি, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। 2, 3 হলো আপনি দেশটাকে কোথায় নিতে চান, কিভাবে দেখতে চান, গুরুত্বপূর্ণ। আপনি আপনার পরবর্তী প্রজন্মকে এই দেশে দেখতে পান কিনা, চোখ বন্ধ করলে আপনি তাদেরকে কোথায় দেখেন, বাংলাদেশে নাকি পশ্চিমা কোনো দেশে? এই প্রশ্নগুলোর উত্তর ঠিক করে দেবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে। কিন্তু আপনি আপনার সহকর্মীর বিরুদ্ধে এই প্রশ্নটা গত 15 বছরে তুলেছেন, গত 20 বছরে তুলেছেন যে আমাদেরকে বদলাতে হবে, উনাদেরকে না, আমাদেরকে বদলাতে হবে। গত 15 বছরে বা 20 বছরে, 15 বছর আমি রাজনীতিতে আছি, 15 বছর 20 বছর আমি বলতে পারবো না। এখন যেটা বলেন আমি কিশোর বয়স থেকে কেন রাজনীতি, মানে রাজনৈতিক ন্যারেটিভ পরিবর্তনের চেষ্টা কেন করছি না, ওটা তো আর হবে না। আমি আছি 15 বছর ধরে। 15 বছরে আমাদের লড়াইটা ছিল অন্যরকম লড়াই। আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রের জন্য, আমাদের লড়াইটা ছিল বেঁচে থাকার জন্য, আমাদের লড়াইটা ছিল আইনের শাসন সহ অন্যান্য ভারী ভারী অনেক শব্দ বলা যায় সেগুলোর জন্য। তার মধ্যেও যে কেউ কেউ বলে না তা কিন্তু না। আমি খুবই গভীর শ্রদ্ধার সঙ্গে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এখানে একটু স্মরণ করতে চাই। উনি বলেছিলেন, তোমরা যেসব স্লোগান দাও, এরকম স্লোগান আমার শুনতে ভালো লাগে না। উত্তর উত্তর, দক্ষিণ দক্ষিণ, ঠিক এই কথা উনি বলেছিলেন। এটার অর্থ কি? খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। উনি খুব দুঃখ নিয়ে বলেছিলেন, রাজপথ না ছাড়লে বালুর ট্রাক দিয়ে কিভাবে আটকে ফেলা হয় আমার অফিস, আমার বাসা। হ্যাঁ, উনি বলেছিলেন যে আমি বস্তির ছেলে মেয়েদের দিয়ে দল ভারী করার ব্যাপারে বিশ্বাসী নই। আমি চাই শিক্ষিত মেধাবী তরুণরা আসুক রাজনীতিতে। সো এই কথাগুলো তো উনি বলেছিলেন খুবই নির্মম একটা বাস্তবতায় দাঁড়িয়ে, একাকী যখন উনি লড়াই করছেন, তখন বলেছিলেন উনি এই কথাগুলো। সো এই কথাগুলো এখন মেজরিটি ধারণ করছে কি করছে না সেটা সময় বলবে। এখনো তো কোনো রাজনৈতিক সরকার আসলে আসে নাই, আসুক, আরেকটু সময় যাক। রাজনীতিবিদরা কি আসলে ধারণ করে এই জিনিসগুলি? দেখুন, এখনো তো সেই অশ্লীল শব্দের বান, সেই মানে ফারহানা, আপনি যদি সেটা বলেন তাহলে তো আমি অধপতন দেখি। মানোন্নয়ন তো অনেক পরের কথা, আমি তো অধপতন দেখি। যেসব শব্দ, যেটা বলা হয় জেন জি এর ভাষা, এই ভাষা তো আপনি আপনার পরিবারে কখনো শোনেন নাই। আপনি আপনার সন্তান এই শব্দ উচ্চারণ করলে আমি জানি না, আমার মাইল্ড স্ট্রোক হবে। তো এগুলো তো আসলে জানি না। যেটা দ্রোহের ভাষা বলে যে সমস্ত শব্দের ব্যবহার হয়, সেগুলোকে কিভাবে দেখেন? যে শব্দের উচ্চারণ হয় বিভিন্ন রাজনৈতিক, আমি এটাকে খুবই খারাপভাবে দেখি। কিন্তু এখন আমার একার দেখায় আসলে কি যায় আসে? কালেকটিভ মেজরিটি যদি এটাকে এন্ডোর্স করে তাহলে তার আমার কিছু করার নাই। অথবা হয়তো মেজরিটিটাকে এন্ডোর্স করছে না, কিন্তু তার আর ভয়েসও রেজ করছে না। আমাকে সবসময় আমার যেটা দেখা সেটা হচ্ছে যে দুষ্ট মানুষ খুব নয়েজি হয়, খুব খুব আওয়াজ করে, ওরা অনেক বেশি আওয়াজ করে। বট বাহিনী যুক্ত হয়েছে সেই সঙ্গে। সো বট বাহিনী কি? তারা তো কোনো হিউম্যান না, তারা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ,
তো এই বটবাহিনীকে দিয়ে একটা মহল তাদের ভাষা ছড়িয়ে দিচ্ছে, আর ভদ্রলোকরা গুটিয়ে যাচ্ছে, এক ঘরে হয়ে পড়ছে, একদিকে সরে যাচ্ছে। তবে আমার মনে হয় এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড পার হচ্ছে। তো আপনি কি এখনো মনে করেন যে ভয়ের রাজনীতির মধ্যে আমরা এখন, মানে ভয়ের সংস্কৃতির মধ্যে, ভয়ের সময়ের মধ্যে আমরা এখনো আছি? পরিষ্কার করে কথা বলতে পারি না, যেটা বলার কথা ছিল আমাদের মন খুলে বলতে পারি না, অনেকেই বলছেন এই কথা। ধরুন আবু আলম শহীদ খান যদি জেলে যান, আনিস আলমগীর যদি এখনো জেলে থাকেন, মানে ওনাদের অপরাধ কি আমি এখনো খুব পরিষ্কার না। তো তাহলে আপনি কিছুদিন আগে মঞ্জুরুল আহসান পান্না ভাই বের হলেন, হ্যাঁ উনি দীর্ঘ সময় জেলে থাকলেন, অথচ এই যে নামগুলো আমি বললাম, আমি কিন্তু 3 জনের টক শো হতো, তো এর মধ্যে হোস্ট আর 2 জন গেস্ট আর আমি একা বিরোধী দল, সফট আওয়ামী লীগ হচ্ছে হোস্ট, একজন আওয়ামী লীগের নেতা, আর সাথে একজন বুদ্ধিজীবী নামক যে পদার্থ আনা হতো সেটাও সফট একজন আওয়ামী লীগ। সেখানে আমি বরং পান্না ভাইকে দেখতাম ভয়েস রেজ করতে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের বিরুদ্ধে যেটুকু উনি পারতেন। আমি দেখতাম আবু আলম শহীদ খান বরং কিছুটা নিউট্রালি কথা বলতেন। আমি দেখতাম আনিস আলমগীর ঠিক আছে যেমন হোক কিছু বলতেন, মাসুদ কামাল ভাই বলতেন। এখন তো মাসুদ কামাল ভাইকে সবাই আওয়ামী লীগ বলে ট্যাগ দেয়। আমাকে যখন এরকম ট্যাগ দেওয়া হয়, আমি একটা কথা বলি যে আমার অবস্থান কিন্তু পাল্টায় নাই। আমি তখনও জালিমের বিপক্ষে শোষিতের পক্ষে ছিলাম, আমি এখনো জালিমের বিপক্ষে শোষিতের পক্ষে আছি। খালি জালিম এখন শোষিত হয়ে গেছে আর শোষিতরা এখন জালিম হয়েছে। এই আচ্ছা, শেষ করে নিয়ে আসি, আর অল্প একটু আছে। সেটা হচ্ছে আমাদের এখন রাজনীতির মধ্যে যে চর্চাটা দেখা যায়, যে ধরো এই যে নির্বাচন এসছে, নির্বাচন বাণিজ্য, কালো টাকার ব্যবহার, সন্ত্রাস, পেশি শক্তির ব্যবহার, এগুলো যদি চলতেই থাকে তাহলে সামনের দিনের রাজনীতি আসলে কতটা বদলাবে, নাকি ঘুরে ফিরে আমরা সেই আবার আরেকটা মাফিয়াতন্ত্রের ভেতরেই পড়ে যাচ্ছি বা থাকবো? এই নির্বাচনে অনেক কিছু পরিষ্কার হবে। যদি এককভাবে কোনো দল ব্রুট মেজরিটি পায়, বাংলাদেশ এক ধরনের চেহারা নেবে। তবে আমি বিশ্বাস করি না গত 15 বছরে যা হয়েছে, এটা তো আর গত 15 বছরে তো একদিনে হয়নি, 15 বছর সময় লেগেছে, এতটা সময় বাংলাদেশে আর কোনো গোষ্ঠী বা শাসক পাবে এটা আমি মনে করি না। রেভলিউশন, কাউন্টার রেভলিউশনের একটা পসিবিলিটি আছে, সেটা হতে পারে, অথবা যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয় সেটারও একটা সম্ভাবনা আছে। রিসেন্ট যে জরিপগুলো এসছে সেটা ঝুলন্ত পার্লামেন্টের একটা ইঙ্গিত দেয়, কোনো দলই হয়তো এককভাবে সরকার গঠন করতে পারবে না, এটারও একটা ইঙ্গিত কিন্তু আছে। একটা বড় অংশের ভোটার এখনো কিন্তু আনডিসাইডেড, ওরা জানে না কাকে ভোট দেবে। জামাত বিএনপির ভোটের পার্থক্য প্রতিদিন কমছে এবং এখন এটা 1% এসছে। ন্যারেটিভ যেই এটা লাস্ট যেই জরিপটা সেটা 1%। অনেকে বলার চেষ্টা করছেন এটা একটা জামাতি সংস্থা, কিন্তু এটা যেই সংস্থাই হোক তারা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর জরিপ করেছিল, তখনও কিন্তু আমরা সবাই হেসেছিলাম যে অন্তত জাহাঙ্গীরনগর বা জগন্নাথ এগুলোতে জামাত আসবে না, ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে কিন্তু। সুতরাং মানুষের মনোজগতেও একটা পরিবর্তন এসছে। এবং দেখুন আমরা তো সমালোচনাকে পজিটিভলি নিতে শিখি নাই। আমি আজ থেকে 12 মাস আগে, 15 মাস আগে বিএনপিকে সতর্ক করেছিলাম চাঁদাবাজি নিয়ে, আমি সতর্ক করেছিলাম বালুর ব্যবসা, জমি দখল, মাটি কাটার ব্যবসা, মামলা বাণিজ্য নিয়ে। বিএনপি আমার উপর বিরক্ত, রাগ করেছিল। হয়তো সেটাও আমার নমিনেশনে একটা ভূমিকা রাখতে পারে, আমি জানি না। কিন্তু দেখেন আজকে সেটা ভোটের মাঠে, ভোটের আসনের সংখ্যা নিয়ে আজকে বিএনপিকে মাসুল দিতে হচ্ছে। এত দ্রুত এই গ্যাপ কমে আসার কোনো কারণ ছিল না, কিন্তু কমে এসছে। জামাত ঠিক কিভাবে আগাচ্ছে নির্বাচনের মাঠে? জামাতের প্রথম যেই মানে বয়ানটা তারা মাঠে এনেছে সেটা হচ্ছে যে আপনারা তো সব দলকে দেখেছেন, জাতীয় পার্টি এসছে, আওয়ামী লীগ এসছে, বিএনপি এসছে, আমরা তো কখনো এককভাবে আসতে পারি নাই, সো আমাদেরকে একটা চান্স দেন। 1, 2 হচ্ছে জামাত বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বড় বড় যেই অফিসগুলো সেগুলোতে কিন্তু জামাতের মানুষজন আছে, বিকজ তারা কোয়ালিটিকে প্রমোট করেছে। সো কোয়ালিফাইড পিপল যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দেখা গেছে জামাতের লোক সেখানে। মানে 15 মাসে তারা এক পলিসিতে এগিয়েছে, বিএনপি আরেক পলিসিতে এগিয়েছে। একদম একদম সিম্পল। তো এখন তারা গত 50 বছর যেই মাঠটা তারা ধীরে 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 ধীরে
শ্রম দিয়ে, মেধা দিয়ে, তাদের শৃঙ্খলা দিয়ে চাষ করেছে, সেটার ফল তো একদিন না একদিন ফলবে। সেই ফলটাই এখন আমরা দেখতে পাচ্ছি। আর মানে আমরা দেখেছি নারীদেরকে ব্যবহারের ক্ষেত্রে, হ্যাঁ, যে ভীষণভাবে তারা নারীদেরকে ব্যবহার করছে। আপনার কাছে আপনি এটাকে কিভাবে দেখছেন মাঠে? নারীদের ব্যবহার বলতে আপনি মানে নারী কর্মীদেরকে তারা তৈরি করে পাঠাচ্ছেন, ঘরে ঘরে তারা যাচ্ছে, দেখুন এটা কি ঘটছে? দেখুন আমি জামাতের একজন কর্মীর গল্প আপনাকে বলি। উনি আমাকে বললেন, ওনার ছেলে জামাত করতো, আমি শেখ হাসিনার আমলের কথা বলছি। তো আমারই এলাকা, যখন ওনার ছেলেকে জেলে নিয়ে গেল, তো আমি বললাম যে আপনাদের কি অবস্থা এখন? তখন তো আমরা সবাই বিরোধী দল, কি অবস্থা, কিভাবে চলছে? বলে আমি আগের চেয়ে ভালো আছি। কেন? কারণ এখন দল তার সংসারটার দায়িত্ব নিয়েছে, ছেলে কারাগারে, দল ফ্যামিলি চালাচ্ছে। কারণ জামাতের তো একদম আমিরে জামাত থেকে শুরু করে একদম যে সাথী, তাকেও 5 টাকা হলেও একটা নির্ধারিত চাঁদা তাকে দলে দিতে হয়। দলটাকে সে ধীরে 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 একটা নিয়মের মধ্যে দিয়ে সে আপগ্রেডেড হয়। এখানে অমুকে অমুকের পরিচিত, তমুকে তমুকের বন্ধু, তমুকে তমুককে টাকা দিয়েছে, সেই কারণে কমিটিতে জায়গা হবে, পদ পাবে, এরকম তো না। তারা তো ধীরে 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 স্টেপ বাই স্টেপ শৃঙ্খলার মধ্যে থেকে একটা অবস্থানে পৌঁছায়। সো তাদের নারীদেরও সেভাবেই তারা কাজে লাগিয়েছে। ওখানে যারা জামাতে ইসলাম সাপোর্ট করেন, যেই নারীরা, তারা ওই আদর্শেই উজ্জীবিত, এবং তারা জানেন যে তারা যদি শ্রম দেন, দল তাদের পাশে থাকবে। কিভাবে থাকবে? আমি নারী কর্মী নিচ্ছি, নারী নেতৃত্ব বানাচ্ছি না, আমি কি ক্ষমতায় আনবো নারীকে? আমি কি চেয়ারে বসাবো নারীকে? সেজন্য তো আপনি বা আমি জামাত করবো না। যারা ওটা মেনে জামাত করবে তারাই জামাত ইসলাম করবে। আপনি আর আমি তো করছি না। এই জন্য আপনি সব নারীকে কেন ভাবছেন যে আপনার আমার চিন্তাই সঠিক, ওরা ওইভাবেই ভাববে? আমরা আমাদের চিন্তা লালন করি, ওনারা ওনাদের চিন্তা লালন করেন, কোনোটাই সঠিক বা বেঠিক না। আচ্ছা, বিএনপি নারী প্রশ্নে কতটা উদার? 3%। কিন্তু দলের চেয়ারপারসন সেটা কোন পার্সেন্টেজে ছিলেন? ম্যাডাম দীর্ঘ 10 বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছেন। 91 নির্বাচনের সময় বিএনপি এমন কিছু আসনও ছিল যেখানে প্রার্থী সংকট ছিল, ওদিকে আওয়ামী লীগ ক্যাবিনেট ঠিক করে বসে আছে। কিন্তু এই যে স্বৈরাচারের সঙ্গে একবারও আপোষ না করা, নির্বাচনে না যাওয়া, এগুলো কিন্তু ম্যাডামকে মানুষের হৃদয়ে বিরাট আসন দিয়েছে। এবং পুরোটা সময় উনি, দেখুন, আজকে যদি উনি একটু আপোষ করতেন, উনি কিন্তু বিদেশে অনেক আগে ট্রিটমেন্ট নিতে যেতে পারতেন। উনি যদি 14-র ইলেকশনটা করতেন একটু আপোষ করে, 18-তে একটু আপোষে যেতেন, সমঝোতায় আসতেন, উনি বিদেশে ট্রিটমেন্ট করতেন, বিরোধী দলের নেতা হতেন, এত দ্রুত আমরা ওনাকে হারাতাম না। কিন্তু এই মানুষটা জীবন দিয়ে দেশের জন্য, মানুষের জন্য করে গেছেন। সুতরাং ওনাকে আমি কোনো নারী কোটাই ফেলবো না। উনি এই সব কিছুর অনেক ঊর্ধ্বে। সেই রকম নারী কেন তৈরি করতে পারলো না এত বড় একটা রাজনৈতিক দল? তার পথে কেন হাঁটতে দলের কেন রুমিন ফারহানাকে বের হয়ে যেতে হয়? না, এটা আসলে আমার মনে হয় এটা ব্যক্তির উপর অনেকটা নির্ভর করে। আমাদের নারীরা আসলে কতটুকু ঝড় সহিষ্ণু, কষ্ট সহিষ্ণু বলবো না, ঝড় নারীর উপর যা আসে সেটা কষ্ট নট, ঝড়। এই ঝড়ে কতজন নারী মাথা উঁচু করে টিকতে পারে, সেটা তার নিজস্ব ব্যক্তিত্ব, পরিকল্পনা, নিজের উপর আস্থা, বিশ্বাস এবং তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, অনেক কিছুর উপর নির্ভর করে। অনেক ধন্যবাদ রুমিন ফারহানা। লম্বা সময় আলাপ হলো, আপনার ব্যস্ততার মধ্যে আপনি সময়টা দিলেন। শেষ লাইনটা জিজ্ঞেস করতে চাই, কতটা আশা দেখছেন জয়ের? আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। আমি যখন কোনো পথসভায় যাই, হয়তো শুরু করলাম 20 জন নিয়ে, মানে জাস্ট বাসা থেকে বেরোলাম 20 জন 25 জন, কিভাবে যেন ওটা একটা গণমিছিল হয়ে যায়। এটার পুরো শুকরিয়া আমি সৃষ্টিকর্তার কাছে আদায় করি। আমার আল্লাহর রহমত ছাড়া এটা হয় না। অনেক ধন্যবাদ, আপনার চেষ্টা জারি থাকুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অবশ্যই ভালো ফলাফল আসুক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রুমিন ফারহানা। রুমিন ফারহানা যেমনটা বলছিলেন যে একটা ভালো দেশের জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ভালো নেতা খুব জরুরি, এবং ভালো নেতার জন্য আসলে একটা বড় রাজনৈতিক পরিবেশ, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশটাও খুব জরুরি।
সবাইকেই একসাথে এই জায়গাটায় কাজ করতে হবে, শুধু রাজনৈতিক দল কিংবা সরকারের উপর দায়িত্ব নয়। কোন রাজনৈতিক দল কিংবা কোন নেতাকে বাঁচবেন সেটা ভোটারের উপর নিশ্চিত। একটা রাষ্ট্র কত দারুণ হবে, একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে কিনা, এটা কি শুধুমাত্র রাজনৈতিক দলের উপর নির্ভর করে? না, রাজনৈতিক দল ছাড়াও রাজনীতিবিদ এবং এই রাজনৈতিক দলের যে নেতাকে যে ভোটার বেছে নেবেন তার উপর নির্ভর করে। অর্থাৎ ক্ষমতা আপনার আমার হাতে, ব্যালটের উপর আসলে সেই ক্ষমতা। সেই ব্যালটটি ঠিকঠাক ব্যবহার করেই আমাদের দেশের জন্য ঠিকঠাক নেতাটা বেছে নিতে হবে। নিশ্চয়ই 12ই ফেব্রুয়ারিতে আমরা তার প্রতিফলন দেখব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।